और मान्यवर, यहां एक सदस्य ने तो कह दिया, एक सदस्य ने कह दिया माइनॉरिटी इस कानून को स्वीकार नहीं करेगी। क्या धमकाना चाहते हो भाई? संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। स्वीकार नहीं करेंगे मतलब क्या है? कैसे बोल सकते हैं कोई हम कानून को स्वीकार नहीं करेंगे? एक कानून भारत सरकार का है, हरेक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा। অমিত শাহের একটা ছোট্ট বক্তব্য দেখিয়ে পর্বটা শুরু করলাম, যেখানে গতকাল ডিবেটের সময় একজন এমপি, ইন্ডি জোটের কোনো এমপি বলেছিলেন যে মাইনরিটিরা এই বিল, এই আইন স্বীকার করবে না। অমিত শাহ পরিষ্কারভাবে বললেন যে দেখুন, ধমকানোর চেষ্টা করবেন না, সংসদে পাস হচ্ছে একটা বিল, সেটাকে মাইনরিটিরা স্বীকার করবে না, সকলে স্বীকার করতে বাধ্য, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ স্বীকার করতে বাধ্য। এই অংশটি দেখিয়ে শুরু করলাম। তবে আরো একবার একটা মাস্টার স্ট্রোক বিজেপির তরফ থেকে। জানি আপনারা অনেকেই মাস্টার স্ট্রোক হিসেবে মানতে চাইবেন না, কিন্তু আজকের পর্বটি শোনার পর যদি এইটুকু ধৈর্য রাখেন, জানি অনেকে বিরোধিতা করবেন, কিন্তু আজকের পর্বটি শোনার পর যদি আপনারা আমার সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাহলে নয় কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে পুরো পর্বটি শুনলাম, তাও আপনার সঙ্গে একমত হতে পারলাম না, তাহলে নয় তবুও মেনে নেব। আপনারা জানেন যে ইতিমধ্যে 370 ধারা রিমুভ হয়েছিল। আপনাদের একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন। দে আর্টিকেল 370 রিমুভড আফটার 70 ইয়ার্স, ট্রিপল তালাক ব্যান্ড আফটার 70 ইয়ার্স, রাম মন্দির ডিসিশন আফটার 135 ইয়ার্স, সিএএ ইমপ্লিমেন্টেড আফটার 64 ইয়ার্স, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট আফটার 30 ইয়ার্স। 1994 এর পর 2026, অর্থাৎ যেগুলো যে কোনো রাজনৈতিক নেতৃত্ব তারা হাত দিতে চাইবে না, তার কারণ ভোটের রাজনীতির কথা মাথায় রেখে। দেখুন, মুসলিমদের ভুল বোঝানো হবে, ট্রিপল তালাকের পরেও তো মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি, কাজে এবারেও বিজেপিকে ভোট দেবে না, তার কারণ তাদেরকে যতটা ভুল বোঝানো হয় তারা সেইটাতে আশ্বস্ত হন, সবাই না কিন্তু বেশিরভাগ অংশ সেইভাবে তারা আশ্বস্ত হয়ে যান। তো সেই কারণে বিজেপি এটা জানে তাদের ভোট কমবে, তা সত্ত্বেও দেশের অগ্রগতির জন্য যা যা করা প্রয়োজন সেটা তারা করে। আমাদের এইরকম আরো একটা রাজনৈতিক দলের প্রয়োজন ছিল সর্বভারতীয়। বিজেপির আরো একটা অল্টারনেটিভ আমাদের প্রয়োজন ছিল, যারা 370-কে বাতিল করার ক্ষমতা রাখে, যারা ট্রিপল তালাককে ব্যান করার ক্ষমতা রাখে, যারা এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলকে সমর্থন করার মতো তাদের হিম্মত রাখে। এইরকম আরো একটা রাজনৈতিক দল যদি থাকতো, তাহলে আমরা বিজেপির অল্টারনেট খুঁজে পেতে পারতাম। দুর্ভাগ্য আমাদের দেশে এরকম হয় না, কারণ ইন্ডিজোটরা সকলে এক সুরে কথা বলে, এবং সেই সুরটা কতটা অগ্রহণযোগ্য আপনারা বুঝতে পারবেন আজকে যখন আপনাদের সামনে বিলটি আমি বলবো যে এই অ্যামেন্ডমেন্ট বিলে ঠিক কোন কোন জায়গায় পরিবর্তন করা হচ্ছে, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, চাইলে আমাকে 4টি গালিও দিয়ে চলে যাবেন, কিন্তু আগে শুনে নিন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আলোচনা করছি। আপনাদের গতকাল আমি বলেছিলাম যে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গীকৃত সম্পত্তিকে ওয়াকআপ সম্পত্তি বলা হয়। তাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য কিন্তু চ্যারিটি, অর্থাৎ গরিব দুস্থ মুসলমানদের তাদের নিরাপত্তা দেওয়া, খাদ্য বস্ত্র বাসস্থান ধর্ম নিরাপত্তা দেওয়া, কবরস্থান মাদ্রাসা এইগুলোকে নিশ্চিত করা। কিন্তু সেখানে কি দুর্নীতি হয় একটা ছোট্ট উদাহরণ শুনলে আপনারা বুঝতে পারবেন। যে আজ থেকে 30 বছর আগে যখন এই ওয়াকআপ সম্পত্তি ছিল মাত্র ধরুন 4 লক্ষ একরের, সেটা আজকে এই 30 বছর পর বেড়ে দাঁড়িয়েছে, কংগ্রেস জামানার পর থেকে এটা ক্রমশ বেড়ে এসে দাঁড়িয়েছে 8 লক্ষ একর, অর্থাৎ ডবল হয়ে গিয়েছে সম্পত্তির পরিমাণ। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই সময় তাদের এই এত বড় সম্পত্তি থেকে আয় দেখানো হতো 200 কোটি টাকার কাছাকাছি, যেটা অত্যন্ত কম দেখানো হতো। তাও যদি মেনে নিই 200 কোটি টাকার কাছাকাছি দেখানো হতো আজ থেকে 20-30 বছর আগে, সেটা 2021-22-এ এসে দেখানো হয়েছে 126 কোটি টাকা, অর্থাৎ কমে গেছে। এবং গতবারে দেখানো হয়েছে মাত্র 9 কোটি টাকা, অর্থাৎ সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার থেকে আয় ক্রমশই কমছে। এই টাকাটা যাচ্ছে কোথায়? একটা টাকাও সাধারণ মুসলিমদের পকেটে তো যাচ্ছেই না, তারা কোনো উপকার পাচ্ছেন না, যাচ্ছে কোথায়? রাজনৈতিক দলগুলো দেখবেন ভোটের আগেই নিজেদের বিভিন্ন সম্পত্তি কিংবা সমাজের অনেক সম্পত্তি গায়ের জড়ি করে ওয়াকআপকে দান করে দেন, এবং ওয়াকআপকে দেওয়ার পর তাদের কাছ থেকে মুসলিম ভোটটাকে অ্যাসিওর করে নেন। তাহলে সম্পত্তিগুলো যাচ্ছে কোথায় আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারছেন।
সেই সম্পত্তিগুলোকে আটকানোটা দরকার, গরিব মুসলমানরা যেন উপকৃত হয় সেইটাকে নিশ্চিত করা দরকার। আপনাদের এবার আমি 1 2 3 4 করে 10টি পয়েন্ট বলবো অ্যামেন্ডে কি কি করা হয়েছে। দেখুন, প্রথমে এটার নাম পরিবর্তন করা হয়েছে, সেটা নিয়ে আমি বলছি না। 1995 যে ওয়াকআপ অ্যাক্ট ছিল সেটার নাম পরিবর্তন করা হচ্ছে, এটা প্রথম। দ্বিতীয় আমি আসছি ফরমেশন অফ দ্য ওয়াকআপ, যে বলা হচ্ছে এর 1 নম্বর পয়েন্টে যে কোনো ব্যক্তি 5 বছর যদি ইসলাম ধর্ম প্র্যাকটিস করে থাকেন বা ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন, মিনিমাম 5 বছর হতে হবে, তবেই তিনি তার নিজের সম্পত্তিকে ওয়াকআপ হিসেবে ঘোষণা করতে পারবেন। অর্থাৎ আপনি ভাবলেন যে আমি আজকে মুসলমান হয়ে গেলাম, আজকে এই একটা সম্পত্তি আমি ওয়াকআপ ঘোষণা করে দিলাম, আপনি পারবেন না। মিনিমাম আপনাকে 5 বছর অন্তত মিনিমাম ইসলাম ধর্মে আপনাকে দীক্ষিত থাকতে হবে। বলুন এখানে কোথায় ভুল রয়েছে। দ্বিতীয় হচ্ছে ওয়াকআপ বাই ইউজার, এটাকে বাতিল করা হলো। আমি খুব সংক্ষেপে টাচ করে চলে যাব। ওয়াকআপ বাই ইউজার মানে হচ্ছে কোনো একটা জায়গা, সেটার না রেজিস্ট্রেশন আছে ওয়াকআপ হিসাবে, না কোথাও লিখিত পড়িত কিচ্ছু নেই, শুধুমাত্রই সকলের জানা। ধরুন রাস্তার মধ্যে প্রত্যেক বছর নামাজ পড়া হয়, তাহলে কেউ একটা বলে বসলো যে এই রাস্তার মধ্যে যেহেতু নামাজ পড়া হয় তাহলে এটা ওয়াকআপ সম্পত্তি, কিন্তু এর কোনো প্রমাণ নেই। কেউ যদি একবার বলে দিত যে এটা একটা ওয়াকআপ সম্পত্তি, সেটা সরকারি সম্পত্তি হতে পারে, পতিত সম্পত্তি হতে পারে, তাহলে ওটা ওয়াকআপ সম্পত্তি হয়ে যেত। এইটাকে রদ করা হয়েছে, যে যার কোনো যেখানে কোনো কোথাও প্রমাণ নেই যে এটা কেউ দান করে গিয়েছিলেন বা যার কোনো রেজিস্ট্রেশন নেই, সেইটাকে ওয়াকআপ সম্পত্তি হিসেবে আপনি দাবি করতে পারেন না, কারণ ওখানে একটা প্র্যাকটিস চলে বলে। এটাকে বাতিল করা হয়েছে। আপনি বলুন এটা কোথায় ভুল রয়েছে, কোন জায়গাটা আপনারা ভুল পেলেন এর মধ্যে। 3 নম্বর হচ্ছে যে একটা পরিবার, ধরুন আমি আমার বোন রয়েছে, আমি আমার বাবার কোনো একটা সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আমারও যেমন প্রাপ্য, আমার বোনেরও তো একই প্রাপ্য। তাহলে আমি একটা সম্পত্তি, বাবার একটা সম্পত্তি, আমি বলে দিলাম যে এটা আমি ওয়াকআপ সম্পত্তি করে দিলাম, আমি আমার বোনের কনসেন্টই নিলাম না, আমার দিদির কনসেন্টই নিলাম না, সেটা হবে না। সেটা এই অ্যাক্টে বলা হয়েছে, সেটা হবে না। আপনি কোনো একটা সম্পত্তি যেটা আপনার নিজের সম্পত্তিকে শুধু আপনি দান করতে পারেন, আপনি চ্যারিটি করছেন, আল্লাহকে দান করছেন, আপনি করছেন, আবার আপনার বোনের সম্পত্তিটাও কেন জুড়ে দিচ্ছেন? তাহলে আপনি বোনের ভাগ দিয়ে দিন, তারপরে আপনার যেটুকু থাকলো সেটুকু দান করুন, আর না হলে বোনের কনসেন্ট নিন, তারপরে সেই সম্পত্তিটাকে আল্লাহর নামে দান করুন। এখানে বলুন আপনারা কোথায় ভুল পেলেন। এরপর আমি আসি পরবর্তীতে, গভর্নমেন্ট প্রপার্টি ক্যানট বি ডিক্লেয়ার অ্যাজ এ ওয়াকআফ। কোনো গভর্নমেন্ট সম্পত্তিকে ওয়াকআফ হিসাবে ঘোষণা করা যাবে না। আপনারা জানেন যে আমাদের এখানের একজন এমএলএ রয়েছেন, তিনি বিভিন্ন সরকারি ভবনগুলোকে দাবি করে বসলেন যে এগুলো ওয়াকআফ। তিনি বলেছেন যে নবান্ন ওয়াকআফ, কিংবা রাজভবন ওয়াকআফ, বিধানসভা ওয়াকআফ সম্পত্তি, ইডেন গার্ডেন ওয়াকআফ সম্পত্তি, কিংবা ধরুন আকাশবাণী ওয়াকআফ সম্পত্তি, এই ধরনের বিভিন্ন সরকারি এবং পরিচিত জায়গাগুলোকে হঠাৎ করে কেউ ওয়াকআফ ঘোষণা করে দিচ্ছেন, এবং যেই একবার ঘোষণা হলো সেগুলো যত পুরনো হবে 15 বছর পর কোথাও একটা রেকর্ডে খুঁজে পাবে না ওটা ওয়াকআফ ডিক্লেয়ার করা হয়েছিল, ব্যাস ওই সম্পত্তিটা ওয়াকআফ হয়ে যাবে। এটা করা যাবে না, কোনো সরকারি সম্পত্তিকে ওয়াকআফ ঘোষিত করা যাবে না। আপনারা বলুন এর মধ্যে ভুল পাচ্ছেন? কোনো একটা সম্পত্তি কি মনে করেন যে কোনো একটা সম্পত্তি ওয়াকআফ ঘোষণা করা হলো মানে সেটাকে ওয়াকআফ সম্পত্তি হিসেবে সরকারি সম্পত্তি আপনি নিয়ে নেবেন? তাহলে তো রেলের জমি, আপনারা জানেন যে রেল এবং মিলিটারির পর সব থেকে বড় সম্পত্তি হচ্ছে ওয়াকআফের হাতে রয়েছে, তাহলে এতে এরপরে সবটাই ওয়াকআফের নামে চলে আসবে। এরকম যদি কোথাও যদি আটকে না রাখা যায়, এবং সেখানে সাধারণ গরিব মুসলমানদের কোথাও উপকার হচ্ছে না। আপনারা দেখেন না, ভারতবর্ষের মুসলমানরা 50 বছর আগে যা ছিল আজকে ওয়াকআফ সম্পত্তি তো 10 গুণ বেড়ে গেছে, তাহলে তাদের সম্পত্তিও 10-15 গুণ বেড়ে গেছে। আপনারা দেখান মুসলমানরা 10-15 গুণ গরিব থেকে 10-15 গুণ বড়লোক হয়ে গেছে, আপনারা দেখান। তাদের কিছু লাভ হচ্ছে না, লাভ হচ্ছে তাদেরকে ব্যবহার করে কিছু উপর শ্রেণীর মুসলমানরা রয়েছেন, আর কিছু তাদের সঙ্গে অ্যালাইন করে চলা রাজনৈতিক দলের নেতৃত্ব, এদের কিন্তু লাভ হচ্ছে। সেই জন্য এরা এক সুরে কথা বলছে, আর ওই নিচু স্তরের মুসলমানদের নিয়ে, তাদের সমব্যথী নিয়ে তারা এটাকে একটা আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করেছে। এরপর আপনাদের সামনে আমি বলছি যে সেন্ট্রাল ওয়াকআফ কাউন্সিল, একটা সেন্ট্রাল ওয়াকআফ কাউন্সিল আছে এতদিন আইন 1994 এর আইন অনুসারে, এবং সেই কাউন্সিলে সেখানকার নিয়ম ছিল যে সেখানে যত মেম্বার থাকবে কাউন্সিলে সবাই হতে হবে মুসলিম, এবং 2 জন মহিলা মুসলিম থাকবে, এটাই নিয়ম ছিল। এটাই সব থেকে বিতর্কিত অংশ, যেখানে এখন বলা হয়েছে যে এই কাউন্সিলের মধ্যে অন্তত 2 জন অমুসলিম রাখতে হবে, এবং তারা এমপি, ফর্মার জাজ কিংবা এমিনেন্ট পার্সন হতে হবে, অর্থাৎ এমপি কিংবা প্রাক্তন জাজ কিংবা কোনো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যাদের মুসলমান
ল বোর্ড সম্পর্কে কিছু ধারণা রয়েছে তারা এই কাউন্সিলে থাকতে পারবেন। অর্থাৎ দুজন নন মুসলিমকে এই কাউন্সিলের মধ্যে রাখা হচ্ছে। এইখানটা একটু বিতর্কের জায়গা অনেকে মনে করছেন। আমি অমিত শাহের বক্তব্য ক্লারিফিকেশন আমি নিজেও জানতে চেয়েছি যে সত্যি কেন একটা জায়গায় তাদের মুসলমানদের একটা কালচারের মধ্যে কেন অমুসলিম থাকবে। হিন্দুদের কথা বলা হয়নি, অমুসলিম মানে যে কেউ হতে পারে। তিনি পরিষ্কারভাবে বললেন যে ওয়াকফের বিভিন্ন স্তর রয়েছে, সেই স্তরের মধ্যে যেখানে শুধু ধর্মীয় ব্যাপার রয়েছে সেখানে কোনো নন মুসলিমের প্রবেশ নিষিদ্ধ, সেখানে কোথাও আইন চেঞ্জ করা হচ্ছে না। অর্থাৎ তারা কিভাবে ধর্ম পালন করবেন, কোন সম্পত্তিটাকে কিভাবে তারা মসজিদ করবেন নাকি কবরস্থান করবেন না কি সিদ্ধান্ত নেবেন, সেখানে কেউ হস্তক্ষেপ, কোনো নন মুসলিম হস্তক্ষেপ করবেন না। শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে নন মুসলিমরা তারা এগুলো ভেরিফাই করবেন। ধরুন কোনো একটা ওয়াকফ সম্পত্তি নতুন ভাবে রেজিস্টার হচ্ছে, তাহলে সেগুলোকে রেজিস্ট্রেশনটা ঠিকমতো হচ্ছে কিনা, কিংবা যার সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণা করা হলো সেই সম্পত্তিগুলোর সব কোনো ডিসপিউট রয়েছে কিনা বা কোনো ঝামেলা রয়েছে কিনা, সকলের মত রয়েছে কিনা, আইনের দিকটি প্রভিশন মেনে তারা দেখবেন। তারা কোনোদিনই মুসলিম ধর্মের কোনো ব্যাপারে ডিসিশন নেবেন না, কিছুতে সিদ্ধান্ত নেবেন না, কিছুতে মাথা গলাবেন না। তারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে রয়েছেন। এরকম অনেক রয়েছে, হিন্দুদের চ্যারিটেবল কমিশন যেখানে রয়েছে সেখানেও কিন্তু নন হিন্দু এরকম অনেক জায়গায় রয়েছেন। তার কারণ সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, সেগুলো স্পিরিচুয়াল কোন বা ধর্মীয় রিলিজিয়াস কিছু নয়, সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। কোথাও ভারতের সংবিধানে বলা নেই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে আপনি হিন্দু মুসলমান রাখতে পারবেন না। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে আপনি সব রাখতে পারেন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য রাখা হয়েছে। এরপরে আপনাদের সামনে আসি, এইটা নিয়ে সব জায়গায় ভুল বোঝানো হচ্ছে, আপনারা আজকে জেনে রাখুন। অন্য পর্দায় কি দেখানো হয় জানি না, আমি আপনাদের সামনে আমি বললাম। এরপরে হচ্ছে ওয়াকফ বোর্ড। এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ডে দুজনকে নির্বাচিত করা হতো, ওয়াকফ বোর্ডে দুজন নির্বাচিত হতো। তার মধ্যে কারা নির্বাচিত হতেন? এমপি, এমএলএ, বার কাউন্সিল মেম্বার, এরা নির্বাচিত হতেন এতদিন পর্যন্ত। কিন্তু এই এখন যে অ্যামেন্ড করে বলা হয়েছে এই যে বিলটাতে নতুন, সেখানে বলা হচ্ছে এই দুজনের মধ্যে একজন স্টেট নমিনেটেড পারসন হতে হবে। এই তিনজনের মধ্যে একজন স্টেট নমিনেটেড পারসন হতে হবে এবং ওয়াকফ বোর্ডের মধ্যেও দুজন নন মুসলিম মেম্বার থাকবে যারা শুধুমাত্রই দেখাশোনা করবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। ধর্মীয় ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক দেখার জন্য দুজন নন মুসলিম থাকবে। এখানেও এই পরিবর্তনটা আনা হয়েছে। আপনারা বলুন এখানে আপনারা কোথায় প্রবলেম পেলেন? অনেক হিন্দু চ্যারিটি কমিশনের মধ্যে আবারও বললাম, হিন্দু চ্যারিটেবল কমিশনের মধ্যে সেখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকেন, কারণ তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করেন, কিন্তু তারা সিদ্ধান্ত নেন না যে মন্দিরে কখন পুজো হবে, মন্দিরে ঘন্টা বাজানো হবে কিনা, লাউড স্পিকারে মন্দিরের মন্ত্র উচ্চারিত হবে কিনা, সেটা তারা সিদ্ধান্ত নিতে পারেন না। তারা শুধু দেখেন যে রেজিস্ট্রেশন বা কত এ মাসে কত সম্পত্তি হলো, যদি কোনো অডিট করার প্রয়োজন হয় তারা তাহলে সহযোগিতা করবে, সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে। পরবর্তী আপনাদের বলি কম্পোজিশন অফ ট্রাইব্যুনাল। আপনারা জানেন যে একটা ট্রাইব্যুনাল রয়েছে, এখনো রয়েছে। অর্থাৎ কোনো একটা জমি সেটা নিয়ে যদি ডিসপিউট হয়, সেই জমিটা সব ঠিকঠাক রয়েছে কিনা তা নিয়ে অনেক কোয়েশ্চেন উঠতে পারে। তাহলে এতদিন পর্যন্ত একটা ট্রাইব্যুনাল ছিল, সেই ট্রাইব্যুনাল সেগুলো ঠিক করে দেখতো যে অভিযোগগুলো সেগুলো সত্য কিনা। এবং সেই ট্রাইব্যুনালে এখন এই অ্যামেন্ড করে বলা হয়েছে এই ট্রাইব্যুনালের মধ্যে দুজন ডিস্ট্রিক্ট কোর্টের জাজ রাখতে হবে এবং একজন ডিস্ট্রিক্ট কোর্টের প্রাক্তন জাজ রাখতে হবে এবং একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের স্টেট গভর্নমেন্টের একজন এমপ্লয়ি রাখতে হবে। এই ট্রাইব্যুনালের মধ্যে একজন প্রাক্তন জাজ রাখতে হবে ডিস্ট্রিক্ট কোর্টের, আর একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের সরকারি আধিকারিক রাখতে হবে। সব থেকে বড় পয়েন্টটা এবার আপনাদের সামনে আমি বলবো, এরপরে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ভয়ঙ্কর ছিল। আমাকে আপনারা বলুন, আপনি ভারতবর্ষের যে কোনো একটা বিষয় আমাকে উল্লেখ করে বলুন যে এই বিষয়টিতে কোনো ঘটনা ঘটলে আইনের দরজায় খটখটাট করা যাবে না, খটখটানো যাবে না। একটা জিনিস আপনারা উল্লেখ করে বলুন। আপনার ওয়াইফের সঙ্গে ডিভোর্সের মামলাও আপনি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ন্যায়ালয়ে গিয়ে আবেদন করতে পারেন। বাবার সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, সেটাও আপনি
সুপ্রিম কোর্ট হাইকোর্ট, অর্থাৎ পার্সোনাল থেকে অতি পার্সোনাল জিনিস পর্যন্ত বলার জন্য ন্যায়ালয় শোনার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। সম্পত্তি তো রয়েছে, মন্দির সংক্রান্ত কোনো বিষয়, মন্দিরে বিগ্রহ চুরি হয়ে গিয়েছে, মন্দিরে অন্য কিছু বিষয় রয়েছে, যে কোনো বিষয়, আপনি কোনো একটি বিষয় আপনি কোর্টে যেতে পারবেন না, এটা কি আপনারা মনে করেন এটা সঠিক? এতদিন পর্যন্ত তাই ছিল, বিভ্রান্ত হবেন না, এতদিন পর্যন্ত তাই ছিল। ধরুন আপনার একটা সম্পত্তি, আপনি ধরুন যেহেতু সেই রকম কোর্ট মনিটর কিছু ছিল না, সেইভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারেনি, ধরুন আপনি আপনার সন্তান বিদেশে চলে গেছে, বছর 5-এর জন্য আপনাদের নিজেদের ভিটে ত্যাগ করে বিদেশে চলে গেছে, সেই ভিটেটে 5 বছর পর ফিরে এসে সে যখন দেখলো সেটা ওয়াকআপ সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়ে গেছে। সে মানলো না, সে তো নাও মানতে পারে, কেন? সে তো তার নিজের সম্পত্তি, সে ঘোষণা করেনি, তাহলে কি করে সেটা ওয়াকআপ সম্পত্তি হলো? তাহলে একটা লিটিগেশন হয়েছে কিছু একটা, এই লিটিগেশনটা কে ফিক্স করবে? এখনকার নিয়ম অনুযায়ী এই ট্রাইব্যুনালের কাছে যেতে হবে, অর্থাৎ যে ওয়াকআপ বোর্ড, যে ট্রাইব্যুনাল, তারাই এই সিদ্ধান্ত কার্যত সম্পৃক্তভাবে নিল, তাদের কাছেই আপনাকে অ্যাপিল করতে হবে যে আমার এই প্রবলেমটি হয়েছে। এবার আপনি বলুন যে আপনি এর থেকে সুরাহা পাবেন? আপনার ওই জায়গাটা কি কোনোদিন দখলমুক্ত হতে পারে? আপনি কোনোদিনই এইটাকে চ্যালেঞ্জ করে, ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপনি কোনো জায়গায় যেতে পারবেন না এতদিন পর্যন্ত। ভাবতে পারেন কত ভয়ঙ্কর একটা আইন ছিল। কিন্তু নতুন আইন অনুসারে আপনার যদি কোনো জিনিসের ডিসপিউট থাকে, আপনি 90 দিনের মাথায় হাইকোর্টে গিয়ে আপনি অ্যাপিল করতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন। আপনি বলুন এখানে কোথায় ভুল দেখছেন। হ্যাঁ, এটা বলতে পারেন যে হাইকোর্টও পক্ষপাত দুষ্ট, হাইকোর্টও মুসলিম বিরোধী, মানে যদি আপনি বলে থাকেন, কারণ এখনকার রাজনৈতিক দলগুলো এরকম জায়গায় চলে যাচ্ছে, সেটা তারা তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর কাউকে ছাড়ে না, তারা এই রকম জায়গায় চলে যাচ্ছে। আপনি যদি বলেন যে ঠিক আছে, যে ওরাও মুসলিম বিরোধী তোষণ করে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি তো বিশ্বাস করি না, ভারতবর্ষের প্রকৃত মানুষ তারা বিশ্বাস করবেন না, তাহলে কেন আমি হাইকোর্টের কাছে যেতে পারবো না? হাইকোর্ট তো ভুল সিদ্ধান্ত দেবে না, সেই প্রভিশন এতদিন পর্যন্ত ছিল না যেটা আনা হয়েছে। এবার আপনারা আমাকে বলুন যে এর মধ্যে আপনারা কোন কোন জায়গাটা মনে করলেন যে এটা অমিত শাহ, নরেন্দ্র মোদীরা গলা টিপে ধরছে? আপনারা বলুন। তারা পরিষ্কারভাবে বলেছেন যে একটা জমি ফেরত নেওয়া হবে না, যদি না কোনো ডিসপিউটেড জমি থাকে, যেগুলো হাইকোর্টে মামলা করে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু কোনো জিনিসের, কোনো সম্পত্তি, তাদের ধর্মীয় আচরণ, তাদের কোনো রেওয়াজ রীতিতে কেউ স্পর্শ করবে না, কেউ কিছু করবে না। আপনারা জানেন না যে সাধারণ মুসলিম গরিব মহিলারা রাস্তায় নেবে নরেন্দ্র মোদীর জয়গান গাইছে? ভিডিওটা আজকে আর দেখাতে পারবো কিনা জানি না, আমি আগামী পর্বে দেখিয়ে নেবো, সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেয়ে যাবেন, বিরোধী দলনেতার বক্তব্য পেয়ে যাবেন। আমি নিজে ছবি দেখেছি, মিষ্টি বিতরণ করছেন, মিষ্টি খাচ্ছেন এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট এই আইনের জন্য। ভাবতে পারেন সাধারণ গরিব মুসলমানদের উন্নতি হবে, এই রকম কোনো কাজ কেন করা হবে না? কেন রাজনৈতিক নেতারা এই ওয়াকআপ থেকে এত ইন্টারেস্টেড তারা হবেন বলুন তো? এত কিসের ইন্টারেস্ট তাদের? যেন মনে হচ্ছে নিজেদের সম্পত্তি চলে যাচ্ছে, এখানে সন্দেহ হচ্ছে না কারণ। সেই জন্য বললাম সতর্ক হন, জানুন। এরপরেও যদি মনে করেন যে এর কোনো একটি অংশ আপনাদের ঠিক পছন্দ হয়নি, আমাকে জিজ্ঞাসা করতে পারেন, নেটে পড়াশোনা করতে পারেন, করে আপনারা ক্ল্যারিফাইড হন, তারপরে আপনারা সমর্থন করুন বা বিরোধিতা করুন। কিন্তু না জেনে গলা ফাটাবেন না। তার কারণ যে সমস্ত ছোট ছোট আন্দোলনগুলো হয়েছে, সেখানে সাংবাদিকরা যখনই প্রশ্ন করেছেন, আচ্ছা ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের একটা বলতে পারবেন যে কোনটা পরিবর্তন করা হচ্ছে, 100তে 100টা মানুষ কেউ জবাব দিতে পারেননি। এই জায়গাটায় যাবেন না, আপনারা জানুন। আমার একার সোর্স থেকে জানবেন ব্যাপার না, ভারতবর্ষের বিভিন্ন রকমের কেন্দ্রীয় সরকারের মিডিয়া রয়েছে, সেখানে পাবলিকেশন করা হয়, সেখান থেকে গিয়ে পড়ুন, অথেন্টিকেট সোর্স থেকে পড়ুন। তৃণমূল কংগ্রেসের জাগো বাংলা থেকে পড়লে কিন্তু আপনি সঠিক তথ্যটা পাবেন না। বিজেপির সাইড থেকে আমি পড়তে বলছি না, আমি কেন্দ্রীয় সরকারের সাইড থেকে পার্লামেন্টের বক্তব্যগুলো দেখুন, গিয়ে পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেটা দেখুন, পারলে ভিডিওটা সংসদ টিভিতে গিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এনিওয়ে, আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় থাকলাম, এখনকার মতো এখানে।